শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসুম রাম। অবশেষে ডিজেল চালিত সব ধরনের গণপরিবহনের ভাড়া বাড়ালো সরকার। কিলোমিটার প্রতি এই ভাড়া নির্ধারণ করা হয়েছে 11 পয়সা। ফলে এখন থেকে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া গুনতে হবে 2 টাকা 53 পয়সা। আর দূরপাল্লার প্রতি কিলোমিটারে ভাড়া দাঁড়ালো 2 টাকা 23 পয়সা। এছাড়া ডিটিসিএ এলাকায় এ ভাড়া হবে 2 টাকা 43 পয়সা। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে নতুন ভাড়া নির্ধারণের তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় সমন্বয় করা হবে। তেলের দাম বৃদ্ধির পর বাড়বে পরিবহনের ভাড়া, যা ছিল অনুমিতই। তবে মূল আলোচনা ছিল এই বাড়তি ভাড়ার হার কতটুকু হবে, জনজীবনেই বা এর প্রভাব কতটুকু পড়বে। পরিবহন মালিক পক্ষ থেকে এই ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল প্রতি কিলোমিটারে 28 পয়সা, আর বিআরটি এর প্রস্তাব ছিল 22 পয়সা। দফায় দফায় বৈঠকের পর সিদ্ধান্ত হয় ডিজেল চালিত সব ধরনের পরিবহনের ক্ষেত্রে কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়বে 11 পয়সা। জনস্বার্থ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তাদের মেইনটেন্স কস্ট বেড়েছে, ইত্যাদি বেড়েছিল, আমরা সেটা আমলে নিই প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই যে 1 টাকা 1 পয়সা যেটা, তাতেও 15 পয়সার মতো বাড়ে। আমি তাদেরকে বার্গেনিং করে বা ধরেন সক্ষম হয়েছি সেটা 15 পয়সার জায়গাও শুধু তেলের জন্যই 15 পয়সা বাড়ে ওই ফর্মুলা অনুসারে, সেটাকেও আমি 11 পয়সায় আনতে এই মুহূর্তে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে এই ভাড়া। সর্বনিম্ন ভাড়া থাকছে আগের মতোই 8 এবং 10 টাকা। বাড়তি ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। ডিজেল চালিত পরিবহনের ভাড়া বাড়লেও সিএনজি চালিত ভাড়া থাকবে আগের মতোই। আর রেল ও নৌপথের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। তবে তেলের দাম কমলে আবারও এই ভাড়া সমন্বয় করা হবে জানিয়েছেন মন্ত্রী। আমরা এখন যেটা বিবেচনা নিয়েছি সেটা হচ্ছে সড়ক বা আপনার বাস বা পাবলিক পরিবহন যেটা আছে সড়ক পথে, সেইটার ভাড়া নির্ধারণ বলবো না আমি, আপনার যেটাকে বলা হয় সমন্বয় করার ব্যাপারে বসেছি। রেলেরটা নৌয়েরটা এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় আসে। এসি বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি এখনো। এ নিয়ে আলোচনা চলছে, সিদ্ধান্ত নেওয়া হবে দ্রুতই। এসি বাসের ভাড়ার ব্যাপারে আমরা আলোচনা চলছে, এটা দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অযৌক্তিকভাবে বাড়ছে পণ্য পরিবহনের খরচ। বাড়তি ব্যয়ের এই প্রভাব গিয়ে পড়ছে নিত্য পণ্যের বাজারে, যার সরাসরি প্রভাব ফেলছে সাধারণ ক্রেতাদের পকেটে। এই বাড়তি দামের দায় ব্যবসায়ীরা দিচ্ছেন পরিবহন খরচের ওপর, আর পরিবহন চালক মালিকরা বলছেন তেলের দাম বৃদ্ধি আর সংগ্রহের জন্য সময় নষ্ট হওয়ায় ভাড়া না বাড়িয়ে উপায় নেই তাদের। মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে জ্বালানির সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর থেকে পরিবহন খাতে ব্যয় বেশ অনেকটা বেড়ে যায়। প্রতি ট্রিপ দ্রুতভেদে বেড়েছে 3 থেকে 10,000 টাকা পর্যন্ত। দাম বাড়ানোর অজুহাত হিসেবে বলা হচ্ছে তেল নিতেই সময় চলে যায় 2 থেকে 4 দিন। আবার দামও বেড়েছে। ট্রিপ কমে যাওয়া আর বাড়তি খরচ সামাল দেওয়ার কথা বলে অযৌক্তিকভাবে বাড়ছে ট্রাক ভাড়া। সপ্তাহে আগে মারতাম 10টা, এখন 5টা হয় না ট্রিপ। এখন আরো খরচ বেশি, আগের চেয়ে অনেক খরচ বেশি। গাড়ি যদি বেশি থাকে তাহলে ভাড়া কম, তেলের দাম বাড়লো কি কমলো এটা বিষয় না। যখন গাড়ি অ্যাভেলেবেল থাকে তখন গাড়ি ভাড়া কম, আর যখন গাড়ির সংকট, তেলের কারণে গাড়ির সংকট, গাড়ি অ্যাভেলেবেল হইতেছে না, যার কারণে এমন ভাড়া বাড়তি। ট্রাক সমিতির দাবি, ভাড়া বাড়লেও দিন শেষে তাদের লাভ হচ্ছে না। তেল সংকটে পণ্য সরবরাহ কমাতে বাধ্য হয়েছেন তারা। ভাড়া তো আমরা বাড়াই না। এখন যারা ফ্যাক্টরি আছে, ধরেন একটা মাল আসতেছে, সেখানে মাল আসতে তাদের খরচ হইতেছে 4,000 টাকা, আমাদের 2,000 টাকা ভাড়া বেশি দিতেছে। তো সেটা 2,000 টাকা ভাড়ার বিনিময়ে তারা 10,000 টাকা বাড়াইয়া নিছে। পণ্য পরিবহন খাতের এই অস্থিরতার সুযোগ নিয়ে দাম বেড়ে চলছে রাজধানীর নিত্যপণ্যের সকল বাজারে। হঠাৎ করেই বেড়ে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। বিক্রেতারা বলছেন পণ্য সরবরাহে কোনো ঘাটতি নেই, কিন্তু পরিবহন খরচ বেশি পড়ার প্রভাবই পড়ছে এই দামে। বাজারে 100 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বেগুন লতি কেজি প্রতি দাম ঠেকেছে 120 টাকা। মূল্য বৃদ্ধি এখানেই থেমে থাকবে না বলে শঙ্কা ব্যবসায়ীদের।
এ সপ্তাহে কিছু কিছু সবজির দাম বাড়তি। দাম তো ঊর্ধ্বমুখী, এখন আমরা সাধারণ কাস্টমার আসলে কার কাছে অভিযোগ দিব? বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রায় ক্রেতা শূন্য সোনালী মুরগির বাজার। প্রতি কেজি বিক্রি হচ্ছে 370 টাকায়, আর ডিমের ডজন 130 টাকা, গরুর মাংস 800 টাকা। কোরবানির আগে আরেক দফা দাম বৃদ্ধিতে ক্রেতার দেখাই পাওয়া যাচ্ছে না এ বাজারে। অন্যদিকে মাছের বাজারেও রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। সংকট বাড়বো, এই তেলের প্রভাবে মাছের প্রতিও পড়বো, কারণ মাছ যখন কমে যাবে এবং অটোমেটিকলি দাম বেড়ে যাবে। আমি কালকে গাড়ি পাঠাইছি, এ গাড়ি কালকে আসে নাই, আজকে রাতে আসবে কিনা আমার সন্দেহ আছে। মাল পিসে 1500 টাকা বাড়ছে, একটা মাল দিলে আমার 3000, অন্যদের 6000। তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে নিত্যপণ্যের বাজার একেবারেই নাগালের বাইরে চলে যাবে বলে শঙ্কা ক্রেতা সাধারণের। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর পর রাজধানীর পাম্পগুলোতে ভোগান্তি কমতে শুরু করেছে। 10 থেকে 20 ঘন্টার অপেক্ষা কমে হয়েছে 5 থেকে 7 ঘন্টা। কোনো কোনো পাম্পে আরও কম সময়ে তেল পাচ্ছেন গ্রাহকরা। একই সাথে ফিলিং স্টেশনগুলো আগের তুলনায় বেশি পাচ্ছে জ্বালানি। তারপরেও সার্বিক ভোগান্তিতে নাজেহাল গ্রাহকরা। বৈশাখের আকাশ যেন আগুন ঝরাচ্ছে, সেই আগুন মাথায় জ্বালানির অপেক্ষায় শত শত চালক। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তাপে কারো কারো যান হচ্ছে বিকল। কেউ বা শখের বাইককে ঠিকঠাক রাখতে নিচ্ছেন বাড়তি যত্ন। জ্বালানি পেতে গাড়ির দীর্ঘ সারি অনেকটাই কমেছে, কিন্তু তাতে ভোগান্তি কমলো কতটা? মোটামুটি তোটা নাই, আজকে চাপ কম, তেল নেওয়ার চাপ কমে না, কিন্তু লাইনটা একটু কম। হ্যাঁ, চাই তো বলতে আপনার যে যা চাই ওইটাই দেওয়া হচ্ছে। গাড়ি যখন টান দেয়, মনে করেন 6টা 5টা এরকম গাড়ি টানতেছে। অন্য দিনের থেকে আজকে একটু সুবিধাটা একটু বেশি। সময় লাগছে, 1 ঘন্টা লাগছে। সিরিয়াল মানা না মানা নিয়ে বাকবিতণ্ডাও ঘটছে প্রায়শ। তবে জরুরি সেবার যান নির্দেশনা মেনে একটু আগেভাগেই পাচ্ছেন তেল। ডিউটি শেষ হয়েছে রাত্র 12টায়, আবার আজকে সকালে আসছি। এখন পর্যন্ত এখান থেকে একটু আসতে আমার 1 ঘন্টা সময় লাগছে। এখনো দেখেন তেলের সামনে আসতে পারিনি। তারপর ইউনিফর্ম পরা অবস্থাতে আছি, অনেকে তারপর চিল্লাইছে। ঢাকার 25টি পাম্পে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি দেওয়া হচ্ছে, কিন্তু সব গ্রাহক আসেনি পাসের আওতায়। এখনো 40% ফুয়েল পাস ছাড়া তেল দিতেছে না, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। অনেক ফুয়েল স্টেশনেই চাহিদা মতো তেল দিচ্ছেন গ্রাহককে। সরবরাহের এ ধারা অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই সংকট কেটে যাবে বলে প্রত্যাশা তাদের। 2 দিন হয় একটু বেশি পাচ্ছি, আগে পাইতাম 5000 অক্টেন, এখন পাইছি 9000। মানে আগে যে কাস্টমার বিক্রি করতে পারতাম, এখন একটু তার চাইতে বেশি করা যায়। এখন তো বলছি ফুল দেওয়ার জন্য, ফুল দিচ্ছে। এখন দেখা যাক দেই কতটুকু কি করা যায়। সংশ্লিষ্টরা মনে করেন জ্বালানি ব্যবস্থাপনায় আরও কঠোর হওয়া আর খোলা বাজারের তেল বিক্রি বন্ধ করতে পারলেই এই ভোগান্তির অবসান ঘটবে। সরকার বলছে সরবরাহ বাড়ানো হয়েছে জ্বালানির, সত্যি কি তাই? হ্যাঁ, কিছুটা হলেও সত্য। রাজধানীর তেলের পাম্পগুলো ঘুরে দেখা গেছে যে অন্তত 2 থেকে 1টি গাড়ি বেশি আসছে এই জ্বালানি নিয়ে, যে কারণেই দুর্ভোগ কিছুটা হলেও কমছে রাজধানীবাসী সহ সারা দেশের তেলের লাইনে যারা অপেক্ষমান তাদের। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জ্বালানি তেল না পেয়ে নীলফামারীর সৈয়দপুরে মহাসড়কে বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সৈয়দপুরের ইকো ফিলিং স্টেশনে তেলের জন্য সিরিয়ালে ছিলেন অনেক বাইকার, কিন্তু ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি না করায় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পাম্পের সামনে রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। তাদের অভিযোগ, আবেদন করেও ফুয়েল কার্ড পাননি তারা। কার্ড ছাড়া তেল না মেলায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। প্রায় 1.5 ঘন্টা মহাসড়ক অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। জ্বালানি স্বল্পতার জন্য সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, গতবারের চেয়ে এবছর চাহিদা বেড়েছে। এখন বিদ্যুতের চাহিদা 17,000 মেগাওয়াট। 43% বিদ্যুতের উৎপাদন ক্ষমতা হচ্ছে 12,154 মেগাওয়াট। তবে এই সম্পূর্ণ প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে যদি আমরা উৎপাদন করতে যাই, সেখানে আমাদের 2000 MMCFD গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু এতটা গ্যাস জ্বালানি থেকে আমাদেরকে সরবরাহ করতে পারছে না, কারণ আমাদের বিভিন্ন কোম্পানি রয়েছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, তাদেরকেও গ্যাসটা দিতে হচ্ছে এবং সার উৎপাদন করতে হয়। এটাও আমাদের কৃষির জন্য অত্যাবশ্যকীয়।
জ্বালানি পরিস্থিতি উত্তরণে করণীয় ঠিক করতে সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে বিশেষ কমিটি করল সরকার। জাতীয় সংসদে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে। স্পিকার জানান, সরকার ও বিরোধী দল এভাবে সহযোগিতার মাধ্যমে অগ্রসর হলে দেশের যে কোনো সমস্যা সমাধান সম্ভব। আপনি একটি বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। বুধবার সংসদ অধিবেশনে জ্বালানি পরিস্থিতি সমাধানে আনা নোটিশ নিয়ে আলোচনায় বিরোধী দল থেকেও পরামর্শের কথা বলা হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে জানান, এজন্য একটি কমিটি করা হচ্ছে। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছে। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। এই কমিটির সভাপতিত্ব করবেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সরকার দলের পক্ষ থেকে কমিটির 5 সদস্যের নাম সংসদে উপস্থাপন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত এবং মাননীয় সংসদ সদস্য এবি মাশরাফ উদ্দিন নিজাম, লক্ষ্মীপুর 4, মাইনুল ইসলাম শান্ত, খান শান্ত, মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু, শরীয়তপুর 3, এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। বিরোধী দলীয় নেতা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলো পেশ করব। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, এভাবেই দেশের যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। এর আগে জ্বালানি মন্ত্রী সংসদকে জানান, বিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও কৃষির কথা চিন্তা করে 1 মে থেকে দেশের সার কারখানাগুলোয় গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটা সুখবর দিতে চাই যে 1 তারিখ থেকে আমরা, যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সংসদকে মন্ত্রী জানান, দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে সেখানে যে লেফট ওভার গ্যাস আছে সেগুলো উত্তোলন করে দেশীয় চাহিদা মেটানোর চেষ্টা করছে সরকার। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে চালু থাকা সবশেষ ইউনিটের উৎপাদনও বন্ধ হয়ে গেছে। এতে গতরাত থেকে দিনাজপুর অঞ্চলে বেড়েছে লোডশেডিং। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, কনভেয়ার বেল্টের মাধ্যমে বড়পুকুরিয়া খনি থেকে কয়লার সাথে আসা বড় বড় পাথরের কারণে বিদ্যুৎ কেন্দ্রের কোল মিল ক্ষতিগ্রস্ত হয়। ফলে কোল মিলে কয়লা ভাঙানো বন্ধ হয়ে যায়। কয়লা সরবরাহ বন্ধের কারণে গতরাত 10টার দিকে 1 নম্বর ইউনিটের উৎপাদনও বন্ধ হয়ে যায়। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে 55 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে মেরামত কাজ শুরু হয়েছে। আগামী 5-6 দিনের মধ্যে ইউনিটটির উৎপাদন আবারও শুরুর আশা করছেন কর্মকর্তারা। তাপবিদ্যুৎ কেন্দ্রটির 125 মেগাওয়াটের 2 নম্বর ইউনিটটি 2020 সাল থেকে বন্ধ রয়েছে। 275 মেগাওয়াটের 3 নম্বর ইউনিটটি গত বছরের অক্টোবর থেকে বন্ধ। এই ইউনিটটিতে মে মাস থেকে উৎপাদন শুরুর কথা রয়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানি সহ নানা সংকটের সৃষ্টি হচ্ছে। সংকট সমাধানে জ্বালানি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মিরপুর সেনানিবাসে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে আক্ষেপ করে সেনাপ্রধান আরও বলেন, স্বাধীনতা 54-55 বছরেও দ্বিতীয় কোনো রিফাইনারি প্রতিষ্ঠান না হওয়ায় জ্বালানি সমস্যা আরও জটিল হবে। ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স 2026-এর সমাপনী অনুষ্ঠান, যাতে অংশ নেন সামরিক, বেসামরিক সহ মোট 45 জন ফেলো।
মিরপুর সেনানিবাসে 3 সপ্তাহব্যাপী আয়োজনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অংশগ্রহণকারী ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন। আমরা যখন আসলে কর্মক্ষেত্রে গিয়ে যখন আমরা কাজ করা শুরু করব, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আমাদেরকে দারুণভাবে হেল্প করবে। এই কোর্সের মাধ্যমে জাতীয় এবং উন্নয়ন বিষয়, বিশেষ করে নিরাপত্তা বিষয়ক বিষয়গুলো পর্যালোচনা হয়েছে। এখানে আসলে নানান সেগমেন্ট থেকে, নানান এরেনা থেকে আমাদের পার্টিসিপেন্ট এসেছিলেন, যেটা আসলে আমাদের একটি রেগুলার যে আমাদের নলেজ, সেটার বাইরে একটা এক্সট্রা নলেজ আমাদের পাওয়ার জন্য খুব বেশি হেল্প করেছে। এ সময় সেনাবাহিনী প্রধান যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট ইস্যু তুলে ধরেন। For so many years have passed, at least 54-55 years after independence, we didn't develop the Eastern refinery, or we didn't have a second refinery. And Russian crudes, these are also very cheap, but we are not refining those, and we are importing refined fuel. That is why the fuel cost is very high. এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে সবাইকে সম্পৃক্ত হওয়া এবং জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করার প্রতি জোর দেন। You came across the Rohingya issues, and I encourage you to involve more in all these issues so that it is a national problem, and you have the responsibility to also involve in solving this kind of issues of Bangladesh. জবাবদিহিতা ছাড়া কোনো প্রতিষ্ঠান দাঁড়াতে পারে না জানিয়ে সেনাপ্রধান আরও বলেন, সামরিক বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সংরক্ষিত মহিলা আসনে বিএনপি জোটের 36 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। এ সময় স্বতন্ত্র জোটের প্রার্থীর মনোনয়নও গৃহীত হয়। এদিকে রিটার্নিং কর্মকর্তা সরকারি বিধিমতে চাকরি ছাড়ার সময় 3 বছর অতিবাহিত না হওয়ায় জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ঘোষণা করলে আপিল করার ঘোষণা দেন তিনি। ইসি সচিবালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই। এদিন বিএনপি জোটের 36 প্রার্থী এবং স্বতন্ত্র জোটের 1 প্রার্থীর হলফনামা সহ আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনা করে ইসি। প্রাথমিক পর্যায়ে এদের সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান। বাতিল করেন অতিরিক্ত 3 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। একটি আজকে যে আমরা ঘোষণা করলাম যে এটি গৃহীত হয়নি, বাতিলযোগ্য। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে হচ্ছে 26শে এপ্রিল সকাল 9টা থেকে 4টা নির্বাচন কমিশন সচিবালয়ে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর সংসদে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার জানান সংরক্ষিত নারী আসনে মনোনীতরা। আমরা নারীদেরকে নিয়ে এগিয়ে যাব। উন্নয়নের মাধ্যমে আমি আমার বিএনপিকে পৌঁছে দিতে চাই যে দায়িত্ব আমাকে দেওয়া হবে, সেই কাজগুলো আমি করব। শিক্ষা, স্বাস্থ্য, মানুষের অধিকার, সেগুলো নিয়ে আমরা কাজ করব। প্রধানমন্ত্রী যে কাজ করে যাচ্ছেন তার হাতকে শক্তিশালী করার জন্য ইনশাল্লাহ আমরা কাজ করে যাব। যার যার জায়গা থেকে সবাইকে কাজ করতে হবে। গণমাধ্যম কর্মীরা আছে, তাদের যেন চিকিৎসা সহ সকল ধরনের যোগ্যতার ভিত্তিতে সুবিধাগুলো দেওয়া হয়, আমার এলাকার জন্য উন্নয়ন করতে পারি। তারা পার্লামেন্টে ঠিক তাদের ভূমিকা রাখবেন, যে ভূমিকা এখন বর্তমানে বাংলাদেশের জন্য প্রয়োজন। এদিকে শেষ পর্যন্ত বাতিল হয়েছে মনিরা শারমিনের মনোনয়ন। সরকারি চাকরি ছাড়ার 3 বছর অতিবাহিতের তথ্য প্রমাণে সন্তুষ্ট না হয় এই সিদ্ধান্ত নেয় ইসি। যদিও এর বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন এই এনসিপি নেত্রী। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো আসন যদি নির্বাচিত না হয়ে শূন্য থাকে, পরবর্তীতে সেটা উন্মুক্ত হয়ে যাবে। মহিলা সংরক্ষিত আসন যে আইন 2004, ওখানে বলা আছে যে এই আসনটা উন্মুক্ত হবে এবং সেটাতে তখন সকল জোট থেকে এটাতে কন্টেস্ট করার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকের 10ম গ্রেডের একজন কর্মকর্তা ছিলাম আমি। 3 বছরের একটা বারের কারণে এটি বাতিল হলো। আমার যে চাকরি 2 বছর, আমি 3 বছরের কুলিং পিরিয়ড যদি আবার চাওয়া হয়, এবং সেই ক্ষেত্রে আবার আপনারা যদি বলেন যে তরুণরা কেন রাজনীতিতে আসে না, সেই জায়গায় আসলে একটা বড় অসামঞ্জস্যতা আমরা লক্ষ্য করি। তো আমার জায়গা থেকে আমি শুনানির সুযোগটা চাই। নির্বাচন কমিশন জানিয়েছে মনোনয়ন বাতিলকৃতরা 26 এপ্রিল আপিল করতে পারবেন, যার শুনানি অনুষ্ঠিত হবে আগামী 27 ও 28 এপ্রিল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিমান বাংলাদেশের বহরে যুক্ত হচ্ছে 14টি নতুন উড়োজাহাজ। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সাথে এ নিয়ে চূড়ান্ত দর কষাকষি সহ আনুষ্ঠানিক কাজ সারতে কমিটি করছে সরকার। বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন,
এপ্রিল মাসের মধ্যেই এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সই হবে। এছাড়া চলতি বছর শেষে উদ্বোধন হবে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহুদিন ধরেই উড়োজাহাজ সংকটে জর্জরিত। গত 5 বছরে বহর যুক্ত হয়নি নতুন কোনো এয়ারক্রাফট, ফলে যাত্রী চাহিদা থাকার পরও বন্ধ হয়ে গেছে একাধিক আন্তর্জাতিক রুট। সংকট মোকাবেলায় উড়োজাহাজ দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে এভিয়েশন খাত নিয়ে বিমান ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিদ্ধান্ত হয় চলতি মাসেই অপেক্ষায় থাকা 14টি বিমান কেনার চুক্তি সম্পূর্ণ করতে চায় সরকার। এই 30 এপ্রিলের মধ্যেই আমরা বোয়িং এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। আমরা উই আর পারচেজিং 14 এয়ারক্রাফট ফ্রম বোয়িং। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে এই 5 বছর লাগবে তাদের এই বোয়িং ডেলিভারি করতে, এর মধ্যে আমরা বোয়িং এবং এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে আমরা কিছু লিজে আমরা এয়ারক্রাফট আমরা খুব শিগগিরই। বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমানের মাত্র 14টি উড়োজাহাজ চলাচল করছে। যাত্রী চাপ ও নতুন রুটের জন্য দরকার 30 থেকে 35টি উড়োজাহাজ। প্রধানমন্ত্রী বিমানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বৈঠকে। 1 বছর সময় দিন, আপনারা দেখতে পারবেন বিশাল লাভজনক অবস্থায় আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। এছাড়া চলতি বছরের 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করতে চায় সরকার। ওপেনিং এর ডেটটা হয়নি, আমরা চিন্তা করতেছি এন্ড অফ দিস ইয়ার, যদি পারি 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। এদিকে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। এ সময় শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি রয়েছে 1295 জন শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে 2 জন ছাড়াও চট্টগ্রাম ও খুলনা বিভাগে 1 জন করে মোট 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আজ ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আব্দুল নাফিস নামে এক শিশু মারা গেছে। দুপুর 2:15টার দিকে মারা যায় শিশুটি। 8 মাস বয়সী নাফিসকে গত 7 এপ্রিল এই হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে 125 জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও 1170 জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট 28,334 জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সাথে এই সময়ে মোট 4059 জন শিশুর হাম শনাক্ত হয়েছে। রাজধানীর বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ওই বাসের 2 যাত্রী নিহত হয়েছেন। বিকেল 3:45টার দিকে এই দুর্ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বনানী থানার ডিউটি অফিসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেলে মহাখালী থেকে গাজীপুর যাওয়ার পথে বনানীতে তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে ভূঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 বাস যাত্রী নিহত হন, সেই সঙ্গে আরও কয়েকজন আহত হন। হাইওয়ে পুলিশকে আরও আধুনিকায়ন করতে হাইওয়ে পুলিশ অ্যাপ হ্যালো এইচপি চালু করেছে হাইওয়ে পুলিশ। এর ফলে দ্রুত সময়ের মধ্যে হাইওয়েতে চলাচলকারী নাগরিকগণ কাঙ্ক্ষিত সেবা পাবে বলে মনে করছে সংস্থাটি। সকালে রাজধানীর উত্তরায় হাইওয়ে পুলিশের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিআইজি ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, সারা দেশের 8,888 কিলোমিটার হাইওয়েকে সুরক্ষা দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দফতর। এরই ধারাবাহিকতায় সারা দেশের হাইওয়েগুলোতে এআই প্রযুক্তি সম্বলিত সিসি ক্যামেরায় আওতায় আনা হবে। হ্যালো এইচপি একটা চমৎকার একটা অ্যাপ। যারা রাতের বেলা বা এনি টাইম যারা হাইওয়ে ব্যবহার করবেন, এই অ্যাপটা যদি ডাউনলোড করে নেন গুগল প্লে স্টোর থেকে, তাহলে আপনারা যখন রাতের বেলা চলাফেরা করবেন তখন যদি কোথাও কোনো ইনসিকিউর বোধ করেন, আপনারা এই গুগল অ্যাপের মাধ্যমে আপনারা তাৎক্ষণিক সহযোগিতা পেতে পারেন। আন্তর্জাতিক বাজারের কারণে এই জ্বালানি সংকট, এটি বিএনপি সরকারের ব্যর্থতা নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। জ্বালানির মূল্য বৃদ্ধি করা না হলে বাজেটে প্রভাব পড়ত বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পীদের আয়োজন গুণীজন সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। সংকট নিরসনে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড যেমন দৃশ্যমান, অন্যান্য মন্ত্রী, এমপি ও মন্ত্রণালয়কেও তাদের কাজ দৃশ্যমান করার পরামর্শ দেন রিজভী। সারা দেশে লোডশেডিং এর কারণে জনগণ কষ্টে আছে উল্লেখ করে বিদ্যুৎ মন্ত্রণালয়কে আরও তৎপর হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই তো আমাদের জ্বালানি সংকট। এটা বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয়। আমরা যথাযথভাবে কল্যাণমুখী বাজেট করি, তো সুতরাং এটা নিরসন করা কোনো কঠিন না। এই সংকট সাময়িক সংকট, এই সংকট উতরে যেতে পারে। দুর্বিষহ গরম পড়েছে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। এতগুলো সংকট মোকাবেলার ক্ষেত্রে একটা হচ্ছে যে সরকারের মন্ত্রীদেরকে ক্ষিপ্র হতে হবে। চট্টগ্রাম সিটি কলেজে মারামারির রেশ ধরে এবার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষে জড়ালো ছাত্রদল শিবির। চট্টগ্রামের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় দুটি সংগঠন। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় নেতা কর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মারামারিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকা। মারামারি ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মাঝে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল ও শিবির। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে বেলা 11টার দিকে সংঘর্ষে জড়ায় দুই সংগঠনের নেতাকর্মীরা। এতে আহত হন বেশ কয়েকজন। সংঘর্ষের পর কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। ঘটনার জন্য শিবির নেতাকর্মীদের দায়ী করেন তারা। ক্যাম্পাসের সামনে অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগও করেন ছাত্রদলের নেতারা। অন্যদিকে রেলগেট এলাকায় বিক্ষোভ করে শিবির নেতাকর্মীরা। সংঘর্ষের জন্য ছাত্রদলকে দায়ী করেন তারা। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ মিছিলটা নিয়ে যাচ্ছিলাম। কলেজ গেটের সামনে যখনই গেলাম, তখনই ঈশ্বরদী সরকারি কলেজ শাখার জাতীয়বাদী ছাত্র দলের সভাপতি পার্থিব এবং তার সঙ্গপাঙ্গ মিলে আমাদের উপর আক্রমণ করে। অবস্থান কর্মসূচিতে আজকে ওই 71-এর সেই পরাজিত শক্তি জামাত শিবিরের ক্যাডাররা সশস্ত্রভাবে এসে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে কিভাবে গুলিবর্ষণ করেছে, কিভাবে ককটেল বিস্ফোরণ করেছে প্রশাসনের সামনে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পুলিশ জানায়, সংঘর্ষ শুরুর পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শিবিরের একটা প্রোগ্রাম ছিল, 12টার সময় প্রোগ্রাম ছিল, হঠাৎ করে 11টার সময় তারা প্রোগ্রাম শুরু করে। পাশাপাশি ছাত্র দলের লোকজনও ছিল, যে পক্ষের মধ্যেই ইটপাটকেল সরাসরি হয়েছে। এরপরে পুলিশ ঘটনাস্থলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কলেজ এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। ভোট গ্রহণের সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। ভোটের দিন সকালে জেলার রায়পুর এলাকায় সিপিআই সমর্থকদের সাথে তৃণমূল কর্মীদের সংঘর্ষ হয়। বাম দলটির অভিযোগ, তাদের ভোট দিতে বাধা দেওয়া হয়। অন্যদিকে নওদা থানার শিবনগর এলাকায় যান আমজনতা উন্নয়ন পার্টি এজিইউপির নেতা হুমায়ুন কবির। এ সময় স্থানীয়দের বাধার মুখে পড়েন তিনি। এক পর্যায়ে তার সংঘর্ষে গড়ায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের। এ ধাপে 152 আসনে হবে ভোট। আলোচিত আসনগুলোর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করব। খুব একটা উৎপাত করতে পারেনি আর উৎপাত করতে পারবো না। প্রাথমিকভাবে গতকাল ভোটের আগের দিন রাত্রিটা খুব মিনিংফুল থাকে। ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে ইনিশিয়ালি ধন্যবাদ দেওয়া যেতেই পারে। খুব সুন্দর অভিজ্ঞতা। আজকে কুচবিহারের ওয়েদারও খুব ভালো। সকলে ভোট দিতে সকাল ভিড় করেছে সব বুথে। আমরা জেলা খবর পাচ্ছি সব বুথ থেকে সকাল থেকেই ভিড় আছে। এদিকে তামিলনাড়ুতেও চলছে বিধানসভা নির্বাচনের ভোট। ক্ষমতাসীন কংগ্রেস ডিএমকে জোটের বিরুদ্ধে লড়ছে এডিএমকে বিজেপি জোট। প্রতিদ্বন্দ্বিতায় আছেন অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয়ও। 234 আসনের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস সমর্থিত শাসক দল ডিএমকে এবং বিজেপির সঙ্গে জোট করা প্রধান বিরোধী দল
এডিএমকে। এছাড়াও আলোচনায় রয়েছে থালাপতি বিজয়ের দল টিভিকে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এরই মধ্যে চেন্নাইয়ে ভোট দিয়েছেন টিভিকে নেতা থালাপতি বিজয়। তিরুচিরাপল্লী পূর্ব এবং পেরাম্বুর কেন্দ্র থেকে লড়ছেন তিনি। পারস্য উপসাগরের তলদেশে থাকা সাবমেরিন কেবলে হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে বিষয়টি। প্রতিবেদনে পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামোর একটি মানচিত্র প্রকাশ করা হয়। এতে অবকাঠামোটিকে অঞ্চলটির ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার প্রচ্ছন্ন হুমকি হিসেবে উল্লেখ করা হয়। শুধু জ্বালানি সরবরাহের পথ হিসেবেই নয়, হরমুজ প্রণালী বৈশ্বিক সাবমেরিন কেবলের একটি গুরুত্বপূর্ণ করিডর হিসেবে বিবেচিত। পথটি দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরবের মতো দেশগুলোর ইন্টারনেট সংযোগের মূল কেবলগুলো রয়েছে, যার মাধ্যমে বিশ্বের মোট ইন্টারনেট ট্রাফিকের উল্লেখযোগ্য একটি অংশ প্রবাহিত হয়। রাজশাহীতে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিস্ফোরিত হয়েছে বেশ কয়েকটি ককটেল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, কি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এখন সেখানকার পরিস্থিতি কেমন, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে কিনা আমাদের জানাবেন। রাব্বি, গত কয়েকদিন থেকে আসলে দুই পক্ষের রাজশাহী এই শিরোল বাস স্ট্যান্ডে শ্রমিকদের দুই পক্ষের কিন্তু উত্তেজনা সেটি বিরাজ করছিল এবং আজকে কিন্তু সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এই শিরোল বাস স্ট্যান্ডে, ঢাকা বাস স্ট্যান্ড যেটি রয়েছে, সেখানে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেটি মোতায়েন করা হয়েছে এবং পুলিশ এসে আসলে দুই পক্ষকেই তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে। এবং এই শিরোল বাস স্ট্যান্ডে কিন্তু বন্ধ থাকা বাস চালু করা নিয়ে কিন্তু রাজশাহীর যে শিরোল বাস স্ট্যান্ড, সেখানে পরিবহন শ্রমিক নেতাদের সাথে শ্রমিকদের হাতাহাতি হয়, ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিকেলে, এবং এখানে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে, কয়েকটি দোকানপাটে ভাঙচুর করা হয়েছে এবং দেশীয় অস্ত্র নিয়ে আসলে দফায় দফায় যে সংঘর্ষের ঘটনা সেটি হয়েছে। বাদেও কয়েকটি মোটরসাইকেল কিন্তু ভাঙা হয়েছে। এবং রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখিকে মারধরের বিষয়টি নিয়ে কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়। ঠিক এই ঘটনাটি গতকালকে হলেও আজকে কিন্তু আমরা যতটুকু দেখি যে দুই পক্ষই কিন্তু রাজশাহীর যে শিরোল বাস স্ট্যান্ড দুই দিকে কিন্তু অবস্থান নিয়েছিল এবং সকাল থেকে আসলে উত্তেজনা বিরাজ করছিল এবং বিকেলের দিকে আসলে সংঘর্ষের ঘটনাটি ঘটে এবং বিকেল 5টার পরে এই শিরোল বাস স্ট্যান্ডে দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া সেটি হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয় দুই গ্রুপের। এবাদেও কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে, মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং এখানে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রাব্বি, তারেক, আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের চলমান সংকটে ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। সংহতি ও মানবিক সহায়তার অংশ হিসেবে দেশটিকে জরুরি ঔষধ সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সকালে ঢাকায় অবস্থিত ইরানি দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে চিকিৎসা সরঞ্জাম তুলে দেন রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব। এ সময় পররাষ্ট্র সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত 6 এপ্রিল ইরানে আহতদের চিকিৎসায় প্রধানমন্ত্রী তারেক রহমান রেড ক্রিসেন্টকে 1 কোটি টাকা অনুদান দেন। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব ডক্টর নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে এবং কূটনৈতিক উপায়ে এই সংকটের সমাধান চায়। এদিকে সহায়তা গ্রহণ করে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী। রেড ক্রিসেন্ট মহাসচিব জানান, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। দর্শক, এই ছিল সব খবরের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।